সবাইকে মাইক্রোসফট ওয়ার্ডের আরেকটি নতুন পর্বে স্বাগতম। আমরা মাইক্রোসফট ওয়ার্ডের বেসিক টু অ্যাডভান্স আকারে শিখছিলাম। তো এই পূর্বে কয়েকটি পর্ব হয়ে গেছে। আজকের পর্বে আমরা মূলত আমাদের যে ট্যাব আছে, ট্যাব গ্রুপের মধ্যে যে হোম নামক যে ট্যাবটি আছে সেই ট্যাবের অন্তর্ভুক্ত যে ফন্টে প্যারাগ্রাফ যে গ্রুপটি আছে সেই গ্রুপ থেকে জানতেছিলাম, তো ওটা নিয়ে আজকে আলোচনা করব। এই প্যারাগ্রাফ গ্রুপের পূর্বেই আছে এই ফন্ট গ্রুপ, এই ফন্ট গ্রুপ সম্পর্কে আমরা জানছিলাম। আমরা কত পূর্বে দেখেছিলাম যে কিভাবে যে আমরা লেখাগুলো লিখেছিলাম বা যে টেক্সট গুলো তে বিভিন্ন ধরনের ইফেক্ট প্রদান করেছিলাম। যেমন এখান থেকে আমাদের যে টেক্সট ইফেক্ট এন্ড টাইপোলজি আছে, এখান থেকে আমরা বিভিন্ন ধরনের ফন্ট নির্বাচন করেছিলাম এবং বিভিন্ন আউটলাইন, বিভিন্ন ধরনের শ্যাডো, বিভিন্ন ধরনের রিফ্লেক্ট এগুলো প্রদান করেছিলাম। এগুলো প্রদান করার ফলে আমাদের যে প্রথম প্যারাটি আছে সেই প্রথম প্যারাটি এরকম হয়ে গিয়েছে। আমরা এখন চাচ্ছি যে এই প্যারাটিকে এরকম রাখবো না, এই প্যারাটিকে আমরা আগের মতো করব, বা এই প্যারাটিকে এই ইফেক্ট প্রদান না করলে যেরকম হয়েছিল সেরকম করতে চাই। সেক্ষেত্রে আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই ফন্ট গ্রুপের অন্তর্ভুক্তই একটি ফাংশন আছে, এটির নাম হচ্ছে ক্লিয়ার ওয়াল ফরম্যাটিং। এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এখানে কোনো ফরম্যাটিংই করে নাই, অর্থাৎ সাধারণভাবে প্রথমে লিখলে যেরকম লেখা হয়েছিল একদম ওইরকম লেখাই আছে। অর্থাৎ এটি কাজ হচ্ছে, আমি কন্ট্রোল জেড প্রেস করে আবার এই অবস্থায় আসলাম। এটার কাজ বুঝতে পারলেন যে আমরা ইফেক্ট এবং টাইপোলজির মধ্যে গিয়ে যা যা করবো, বিভিন্ন ধরনের স্টাইল, বিভিন্ন ধরনের আউটলাইন, শ্যাডো, রিফ্লেক্ট প্রদান করে এরকম দৃষ্টিনন্দন যেই টেক্সট তৈরি করব, সেই টেক্সটকে যদি আমি আবার আগের মতো করতে চাই সেক্ষেত্রে আমি ওইটিকে সিলেক্ট করে যদি আমি ক্লিয়ার ওয়াল ফরম্যাটিং এ ক্লিক করি তাহলে এটা আবার আগের মতো ডিফল্ট অবস্থায় যেরকম থাকে ওইরকমই হয়ে যাবে। এটাই মূলত এই ক্লিয়ার ওয়াল ফরম্যাটিং এর ব্যবহার। তারপরে এখানে আরেকটি ফাংশন আছে, এটির নাম হচ্ছে চেঞ্জ কেস। চেঞ্জ কেসের এখানে যদি এই অ্যারোতে ক্লিক করি তাহলে বেশ কিছু ফাংশন দেখতে পাচ্ছেন, মোট 5টি ফাংশন। এই 5টি ফাংশনের কাজ একটার কাছে এক রকম এবং এগুলোও এই এমএস ওয়ার্ডে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন যেটি সেন্টেন্স কেস, আমি এই প্রথম প্যারাটির উপর এই যে আমাদের চেঞ্জ কেসটি আছে যেটি সেটির কাজ অ্যাপ্লাই করে দেখাবো। প্রথমটি এই চেঞ্জ কেসের অন্তর্ভুক্ত প্রথম যে ফাংশনটি এটি হচ্ছে সেন্টেন্স কেস। সেন্টেন্স কেস আমি যদি ক্লিক করি তাহলে দেখছেন যে কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ সেন্টেন্স কেসের কাজ হলো যেরকম থাকবে ওই রকমই থাকবে। আপনি লেখার সময় বা ডিফল্ট অবস্থায় যেই রকম টেক্সট থাকবে, যেই লেটারটি বড় হাতের থাকবে বা যে লেটারটি ছোট হাতের থাকবে ওইটাই ওইরকমই থাকবে, বা প্যারাগ্রাফে যেরকম হয়ে থাকে ওই রকম আকারেই থাকবে। তারপরের কেসটা, দ্বিতীয় নম্বর কেসটা হচ্ছে লোয়ার কেস। লোয়ার কেস যদি আমি প্রেস করি তাহলে দেখবেন যে যত লেখা আছে সব লেখাই কিন্তু ছোট হাতের অক্ষরে হয়ে গেল। আমি এই প্রথম যে প্যারাটি সেই প্রথম প্যারাটিকে সিলেক্ট করেছিলাম, এই প্রথম প্যাসেজটির মধ্যে কোনো অক্ষরে আর কোনো লেটারই কিন্তু আর বড় হাতের লেটার নেই, সব লেটারই এখন ছোট হাতের লেটারে হয়ে গিয়েছে। অর্থাৎ লোয়ার কেসের এখানে চেঞ্জ কেসের মধ্যে লোয়ার কেস দিলে যেই অংশটুকু সিলেক্ট করা থাকবে সেই টেক্সট, সেই অংশের মধ্যে যত টেক্সট থাকবে সেই টেক্সট গুলো সব লোয়ার কেসে কনভার্ট হয়ে যাবে। ওই টেক্সটের মধ্যে আর একটা লেটারও ক্যাপিটাল লেটার থাকবে না। তারপরেরটা হচ্ছে আপার কেস। আপার কেসে যদি ক্লিক করি তাহলে দেখছেন যে আমি এই প্রথম প্যারাটি সিলেক্ট করে রেখেছিলাম। এই প্রথম প্যারার মধ্যে যত লেটার আছে, যত ওয়ার্ড আছে, সব ওয়ার্ডের সব লেটারই কিন্তু বড় হাতের লেটারে কনভার্ট হয়ে গেছে। এখন এখানে কিন্তু একটাও আর ছোট হাতের লেটার নেই, সেটি প্রথমেও নেই এবং মাঝখানেও নেই। অর্থাৎ আপার কেসের কাজ হচ্ছে আপনার যেই লেখাটি সিলেক্ট করবেন সেই লেখাটির অন্তর্ভুক্ত যে যত লেটার আছে সব লেটারকেই বড় হাতের লেটারে কনভার্ট করবে। সেই বড় লেটারগুলো সামনেই থাক বা মাঝখানেই থাক সব বড় হাতের লেটারে কনভার্ট হয়ে যাবে। এখানে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, এটা এখানে যদি ক্লিক করি তাহলে দেখছেন যে ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ডে ক্লিক করলে আমার যেই টেক্সটটি সিলেক্ট করা থাকবে ওই টেক্সটির অন্তর্ভুক্ত যে ওয়ার্ডগুলো থাকবে সেই ওয়ার্ডগুলোর প্রত্যেকটি ওয়ার্ডের প্রথম অক্ষরগুলো ক্যাপিটাল লেটার হবে। এই যে দেখছেন যে এই টেক্সটের মধ্যে যে যত ওয়ার্ড আছে সব ওয়ার্ডেরই প্রথম লেটারগুলো ক্যাপিটাল লেটার এবং পরবর্তী লেটারগুলো সব স্মল লেটার। অর্থাৎ আমরা যদি এখান থেকে ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড করি তাহলে এই সিলেক্ট করা টেক্সটের প্রত্যেক লেটারগুলোই প্রথম অক্ষরগুলো ক্যাপিটাল লেটার হবে এবং পরের অক্ষরগুলো আমাদের পরের ওয়ার্ডগুলো বা পরের লেটারগুলো ছোট হাতের অক্ষরে হবে। তারপরে যেটা আছে টুগলি কেস। টুগলি কেসে যদি ক্লিক করেন তাহলে দেখবেন যে তার উল্টোটা, অর্থাৎ ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ডের সম্পূর্ণ উল্টোটা। এখানে
যেই টেক্সটটি সিলেক্ট করা থাকবে সেই টেক্সটের অন্তর্ভুক্ত যে লেটার যেই ওয়ার্ডগুলো থাকবে সেই ওয়ার্ডগুলোর প্রথম লেটারটি ছোট হাতের হবে। এখানে দেখছেন যে এই এই প্রথম প্যাসেজে যে টেক্সটটি সিলেক্ট করা আছে এই টেক্সটের অন্তর্ভুক্ত যত যত ওয়ার্ড আছে সে সব অলরেডি প্রথম আমাদের যে প্রথম যেই লেটার সেই লেটারগুলো কিন্তু স্মল লেটার এবং পরবর্তী যে লেটারগুলো সেই লেটারগুলো সবগুলোরই বড় হাতের লেটার হয়ে আছে। মূলত এই আমাদের সেন্স কেজের মধ্যে এই 5টি ফাংশনের এই 5 রকম কাজ। আশা করছি বুঝতে পেরেছেন। তারপরে এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ ফাংশন আছে, যেমন অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক অঙ্ক করার ক্ষেত্রে বা বীজগণিত করার ক্ষেত্রে বিভিন্ন সূত্রের ক্ষেত্রে a প্লাস b হোল স্কয়ার বা অনেক শুধু এই সূত্রের ক্ষেত্রে নয়, অনেক অনেক কিছুর ক্ষেত্রেই দেখা যায় যে একটি লেটারের উপরে আরেকটি লেটার দিতে হয় বা একটি লেটারের নিচে আরেকটি লেটার দিতে হয়। সেক্ষেত্রে কিন্তু আমাদের যে এখানে দুইটা ফাংশন দেখতে পাচ্ছেন এই দুইটা ফাংশন কাজ করবে। প্রথমটা হচ্ছে সাবস্ক্রিপ্ট এবং পরেরটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট। এগুলোর কিবোর্ড শর্টকাট এখানে যদি মাউসের পয়েন্টারটাকে নিয়ে আসেন তাহলে দেখতে পারবেন এগুলোর কিবোর্ড শর্টকাট এখানে ব্র্যাকেটের মধ্যে দেওয়াই থাকবে। তো এখন আমি এখানে কিছু একটা লিখছি। এখানে ধরেন আমি যদি এভাবে A2 লিখি তাহলে এটা A2 মতো দেখাচ্ছে। এখানে আমি যদি এর উপরে 2 টা আগে লিখতে চাই সেক্ষেত্রে আমি কি করতে পারি? সেক্ষেত্রে আমার যেটা সুপারস্ক্রিপ্ট আছে সেই সুপারস্ক্রিপ্টটাকে সেট করে রাখবো। এখন আমি যা লিখবো সেটাই এর উপরে সেট হবে এবং এখানে যতক্ষণ পর্যন্ত আবার প্রেস করবো না ততক্ষণ পর্যন্ত আমি যেসব জিনিস লিখতে থাকবো সেসব জিনিস এই ওয়ার্ডটির উপরেই লেখা হতে থাকবে। এবং আমি যদি চাই যে এর উপর শুধু স্কোয়ার দেবো তারপরে আমি আবার নিচ থেকে লিখবো সেক্ষেত্রে এটা এর উপর স্কোয়ার দেওয়ার পরেই এটাকে ক্লিক করলে এটা আবার আনসিলেক্ট হয়ে যাবে। এখন আমি যা লিখবো তা কিন্তু আমাদের নিচে নিচেই লেখা হয়ে যাবে। আবার উপরে লেখা দিতে চাইলে আবার এটা সিলেক্ট করে আবার এখানে ক্লিক করলে এটা উপরে হয়ে যাবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের নিচে লেখার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমি এগুলোকে কেটে দিচ্ছি। আমাদের অনেক ক্ষেত্রে নিচে লেখার প্রয়োজন পড়ে, যেমন এর নিচে টু বা এরকম লেখার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমাদের সাবস্ক্রিপ্টটা ভূমিকা পালন করবে। এই ক্ষেত্রে সাবস্ক্রিপ্ট সিলেক্ট করার পরে যদি আমি এখন টু দেই তাহলে এটা কিন্তু এর নিচে টু হয়ে যাচ্ছে। এরপর আমি আবার এটাকে এখন যা লিখবো সব নিচেই লেখা হতে থাকবে। আমি যদি এখন চাই আবার আগের মতো করে লিখতে, অর্থাৎ লেখা সাধারণভাবে লেখা যেভাবে হয় ওইরকম করতে, সেক্ষেত্রে এটিকে আবার প্রেস করে এটিকে আনসিলেক্ট করে দিতে হবে। এরপরে যা লিখবো তা এইভাবে প্রদর্শিত হবে। এখানে মূলত আরো কিছু কাজ আছে, যেমন এখানে আমাদের যে কালার আছে কালার গুলোর সম্পর্কে এই দুই কালার যে আমাদের যে ফন্ট কালার আছে ফন্ট কালার এবং আমাদের যে টেক্সট হাইলাইটিং কালার আছে এই দুই কালার সম্পর্কে আমি পূর্বের ভিডিওতে আলোচনা করেছিলাম, তবে সেখানে বিস্তারিত আলোচনা করেছিলাম না। আজকে সেই বাদবাকি অংশগুলো আলোচনা করছি। এখানে যদি এখানে আপনি ইচ্ছা মতো যে কোনো কালার দিতে পারবেন, যেটা আমি পূর্বের ভিডিওতে দেখাইছিলাম। এখান থেকেও কালার দিতে পারবেন, যে কালার সিলেক্ট করবেন, যে কালার উপর মাউসের পয়েন্টার নিয়ে যাবেন সেখানে কালারটি অ্যাপ্লাই করলে কিরকম হবে সেটা এখানে দেখতেই পারবেন। এবং এখান থেকে যে কালারগুলো যে কালারটি আপনার প্রয়োজন সেই কালারটি যদি এই কালারগুলোর মধ্যে না থাকে কাঙ্ক্ষিত কালারটি, সেক্ষেত্রে মোর কালারসে ক্লিক করবেন। মোর কালারসে ক্লিক করে এখান থেকে আপনি ইচ্ছামতো কালার সিলেক্ট করে অ্যাপ্লাই ওকে প্রেস করলে কিন্তু ওই কালারটি পেয়ে যাবেন। এবং এক্ষেত্রে আপনি এই এই মোর কালারের মধ্যে যদি না পান তাহলে কাস্টমে যাবেন। কাস্টমে গিয়ে এখান থেকে আপনি ফটোশপে বা ইলাস্ট্রেটরে যেভাবে কালার সিলেক্ট করে সেভাবে কালার সিলেক্ট করে আপনি অনায়াসে আপনি যে টেক্সট সেই টেক্সটে ব্যবহার করতে পারবেন। এরপর এটা গেল মূল কালারের। মূল কালারের নিচে আরেকটি কালার আছে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্টের নাম শুনে বুঝতে পেরেছেন গ্রেডিয়েন্ট কালারের কাজটা কি। গ্রেডিয়েন্ট কালারের কাজটা হচ্ছে আপনি যেই টেক্সটটি সিলেক্ট করে রাখবেন সেই টেক্সটটিতে একাধিক কালার অ্যাপ্লাই করবে। আমি তো এতক্ষণ পর্যন্ত যে সব কালার দেখাইলাম সেখানে শুধু একটি কালার অ্যাপ্লাই হবে সিলেক্ট করা টেক্সটে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটি টেক্সটে একাধিক কালার অ্যাপ্লাই করার প্রয়োজন হয়ে থাকে সেই টেক্সটটিকে দৃষ্টিনন্দন করার জন্য। সেক্ষেত্রে গ্রেডিয়েন্ট কালারটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এখানে ডিফল্ট অবস্থায় বেশ কিছু গ্রেডিয়েন্ট রূপ করাই আছে। এখান থেকে আপনি ইচ্ছা করলে এটা যেমন লিনার ডায়াগোনাল এভাবে বেশ কিছু কালার অ্যাপ্লাই করা আছে। এটা ফ্রম সেন্টার, এখানে ক্লিক করলে সেন্টারের অংশটুকু কালো থাকবে এবং বাদবাকি অংশগুলো এরকম গ্রেডিয়েন্ট হয়ে যাবে। এরকম এখানে যেগুলো দেওয়া আছে সেগুলোতে প্রেস করলেই এই অনুযায়ী আমাদের যে গ্রেডিয়েন্ট কালার সেই গ্রেডিয়েন্ট কালারটি এখানে প্রদর্শিত হবে।
আবার এখানে ডিফল্ট অবস্থায় যে গ্রেডিয়েন্ট কালার দেওয়া আছে এই গ্রেডিয়েন্ট কালার আপনার পছন্দ হলো না, সেক্ষেত্রে আপনি মোর গ্রেডিয়েন্ট কালার এখানে যদি ক্লিক করেন তাহলে এরকম একটা ডায়লগ বক্স চলে আসবে ডান পাশে। এখানে ডায়লগ বক্স দেখতে পাচ্ছেন, এই ডায়লগ বক্সটি মূলত মোর গ্রেডিয়েন্ট কালারেরই ডায়লগ বক্স। এখানে সবার উপরে যেটি আছে সেটা হচ্ছে নো ফিল। আপনি কোনো একটা টেক্সট সিলেক্ট করে যদি নো ফিল দেন তাহলে সেই সিলেক্ট করা অংশটুকু কিন্তু আর দেখাবে না। এই যে নো ফিল দিলেন, এখানে সিলেক্ট করা অংশটুকু আর দেখাচ্ছে না। আবার যদি সলিড ফিল দেন তাহলে সিলেক্ট করা অংশ দেখাবে এবং এখান থেকে আপনি যেই ট্রান্সপারেন্সি আছে সেই ট্রান্সপারেন্সি পরিবর্তন করতে পারেন। যেমন এখানে 0% করে দেওয়া আছে, 0% করে দেওয়া অবস্থায় এটা সর্বোচ্চ গাঢ় অবস্থায় থাকবে এবং এই পার্সেন্টেজ আপনি যতই বাড়াবেন ততই এটি হালকা হতে থাকবে। আস্তে আস্তে যতই বাড়াতে থাকবেন ততই হালকা হতে থাকবে এবং 100 দিলে এটা একদম সম্পূর্ণ হালকা হতে থাকবে। যত কমাইবেন এই ট্রান্সপারেন্সি তত আপনার যে সিলেক্ট করা টেক্সট থাকবে সেই টেক্সটির তত বেশি গাঢ় হতে থাকবে। এবং এখান থেকেও আপনি কালার এপ্লাই করতে পারবেন। এখান থেকেও আপনি ইচ্ছামতো কালার এপ্লাই করে সেটি এরকম রূপান্তরিত করতে পারবেন। এখন সবার নিচে যেটি আছে সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট ফিল। এটার কাজ মূলত সবচেয়ে বেশি এবং এটির কাজ মূলত সবচেয়ে গুরুত্বপূর্ণ। গ্রেডিয়েন্ট ফিল ক্লিক করার পর এরকম আরো কিছু ডায়লগ বক্স ক্রিয়েট হলো। এই ডায়লগ বক্সের মধ্যে দেখছেন যে বেশ কিছু এখানে গুরুত্বপূর্ণ ডায়লগ বক্স আছে। এখানে মূলত সবার উপরে যেটি আছে প্রেজেন্ট গ্রেডিয়েন্টস এ ক্লিক করলে এখানে বেশ কিছু ডিফল্ট অবস্থায় বেশ কিছু গ্রেডিয়েন্ট কালার দেওয়া আছে। এগুলোতে ক্লিক করলে এই অনুযায়ী গ্রেডিয়েন্ট কালার এপ্লাই হবে। যেমন এটাতে ক্লিক করলাম, এই অনুযায়ী এখানে গ্রেডিয়েন্ট কালার এপ্লাই হলো। আবার রেডিয়াল এখানে আপনি কি পাথ অর্থাৎ শুধু বাইরের অংশটুকুতে গ্রেডিয়েন্ট কালার সেট করবেন নাকি রেক্ট্যাঙ্গুলার অর্থাৎ ভিতরেও গ্রেডিয়েন্ট কালার সেট করবেন, এখান থেকে আপনি সেটি সেট করে দিতে পারেন। এবং ডিরেকশন থেকে আপনি এখানে কিরকম ডিরেকশনের মধ্যেও কিছু গ্রেডিয়েন্ট কালার দেওয়া আছে। এটা হচ্ছে ফ্রম সেন্টার অর্থাৎ সেন্টার গ্রেডিয়েন্ট কালার এপ্লাই হবে এবং এখানে হচ্ছে ফ্রম বটম লেফট কর্নারে এবং নিচের দিকে গ্রেডিয়েন্ট কালার এপ্লাই হবে। এখান থেকে যেই অংশে গ্রেডিয়েন্ট কালার নির্ণয় করতে চান সেই অংশে দিলে ওই অনুযায়ী কিন্তু ওখানে গ্রেডিয়েন্ট কালারটি এপ্লাই হয়ে যাবে। তারপরে যেটি আছে সেটি হচ্ছে গ্রেডিয়েন্ট স্ট্রোকস। এই গ্রেডিয়েন্ট স্ট্রোকস এর ব্যবহার সবচেয়ে বেশি। এই গ্রেডিয়েন্ট স্ট্রোকস এর সাহায্যে আপনি যে টেক্সট থাকবে সেই টেক্সটে একাধিক কালার এপ্লাই করতে পারবেন। যেমন এখানে গ্রেডিয়েন্ট স্ট্রোকস এ এখানে 3টি দেখতে পাচ্ছেন, এখানে মোট 3টি বিন্দু আছে। এই 3টি বিন্দুতে যদি ক্লিক করে এখানে কালার দেন সিলেক্ট করে বিন্দুগুলোকে, তাহলে কিন্তু ওই অনুযায়ী বিন্দুগুলো সিলেক্ট হবে। এখানে রেড কালার দিলাম, এখন কিন্তু রেড কালারের আধিপত্য হয়েছে। এখানে 3টি বিন্দু আছে, আপনি 3টি বিন্দুর সমন্বয়ে একটা কালার গ্রেডিয়েন্ট কালার তৈরি করে এই সিলেক্ট করা টেক্সটে এপ্লাই করতে পারেন। যেমন এখানে আমি রেড কালার সিলেক্ট করলাম, এখন আবার এটা এই দ্বিতীয় বিন্দুটাকে সিলেক্ট করে এখানে কালার নামক যে ফাংশনটি আছে সেখানে গেলাম, সেখানে গিয়ে আমি এখানে এই বেলুন কালারটি সিলেক্ট করলাম এবং 3 নাম্বার যে বিন্দুটি আছে সেই বিন্দুটাতে গিয়ে কালারে গিয়ে আমি এখানে যদি আমাদের গ্রিন কালার আছে সেই গ্রিন কালার সিলেক্ট করলাম। এখন এই 3 কালারের সমন্বয়ে এই টেক্সটে কিন্তু একটা গ্রেডিয়েন্ট কালার এপ্লাই হয়ে গেল এবং এই টেক্সটটিকে দেখতে অনেক সুন্দর লাগছে। এখানে যে শুধু এই 3টি কালার এপ্লাই করেই আপনি আপনার টেক্সটটিকে ক্রিয়েট করবেন এমনটি নয়। আপনি ইচ্ছা করলে যেকোনো এক জায়গায় ক্লিক করলে এভাবে বিন্দুগুলো বেরিয়ে যাবে এবং এই বিন্দুগুলোকে সিলেক্ট করে আপনি এখানে ইচ্ছামতো সেই বিন্দুগুলোর কালার এখানে এপ্লাই করতে পারেন। এবং এখানে বিন্দুগুলো যদি চান যে কোনো বিন্দুর কালার এপ্লাই করবেন না, সেক্ষেত্রে বিন্দুটিকে যে বিন্দু কালার এপ্লাই করতে চাচ্ছেন না সেই বিন্দুটিকে সিলেক্ট করে এখানে রিমুভ গ্রেডিয়েন্ট স্টপ আছে, এখানে রিমুভ গ্রেডিয়েন্ট স্টপে ক্লিক করলে ওই বিন্দুটি চলে যাবে। আবার যে বিন্দুটিকে কালারে এপ্লাই করতে চাচ্ছেন না সেই বিন্দুটিকে সিলেক্ট করে রিমুভ গ্রেডিয়েন্ট স্টপ এ ক্লিক করলে ওই বিন্দুটির কালারও চলে যাবে এবং সেই কালারটি যে টেক্সটে থাকবে ওই কালারটির যে ভাব সেই ভাবটিও চলে যাবে। আবার এখান থেকেও আপনি ট্রান্সপারেন্সি পরিবর্তন করতে পারেন। ট্রান্সপারেন্সি পরিবর্তন করলে লেখাটি যেরকম থাকবে তার চেয়ে অনুজ্জ্বল হতে থাকবে। যত বেশি মান দেবেন ট্রান্সপারেন্সি এবং যত কম দেবেন তত বেশি উজ্জ্বল হতে থাকবে এবং ব্রাইটনেস এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। ডিফল্ট হচ্ছে 0% থাকবে, ব্রাইটনেস যত বাড়াবেন তত এটা এরকম ব্রাইটনেস হতে থাকবে এবং যত কমাবেন তত এটা গাঢ় হতে থাকবে। এখানে আমি 0 অবস্থায় করে দিলাম। তো আজকের মূলত আমি এই গ্রেডিয়েন্ট কালার কিভাবে এপ্লাই করবেন সেই বিষয়টি নিয়ে আলোচনা করলাম। আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।